একটা শেষ প্রশ্ন থাকবে। বিপ্লব দেব সেদিন সভামঞ্চে দাঁড়িয়ে একটা অভিযোগ করছিলেন, তিনি সবার কাছে বলছিলেন যে ছেড়ে হাত চিহ্নে ভোট দেবেন। তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যখন নির্বুদ্ধিতা হয় তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে। প্রশ্নটা তা না। এই যে 27টা রাজনৈতিক দল একটা জায়গায় আসলো, যারা বলছে এটা দলীয় নির্বাচন, এই পরিস্থিতিটা কে তৈরি করলো? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির 10 বছরের শাসন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে অমিত শাহ তার সহযোগী, তারাই তো এই পরিস্থিতি তৈরি করছে। ভাগ করে ধর্ম, বর্ণ, ভাষা, নদীর জল, রাজ্যের সীমানা, এই নানা প্রশ্নগুলি তুলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে অল্প ভোটের ব্যবধানে, কারণ আমাদের দেশের সিস্টেমটা এটাই, ফার্স্ট পাস্ট দি পোস্ট, যেটা আমরা সমর্থন করি না, এই সুযোগ নিয়ে তারা সরকারে আসছে। এটা প্রতিহত করার জন্যই সমস্ত এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এসছেন। আর বিজেপি বিরোধী ভোট ভাগ হতে দেব না। যতটা বেশি সংখ্যক বিজেপি বিরোধী ভোট তাকে একটা জায়গায় আনতে হবে। তার ভিত্তিতে ত্রিপুরা তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটা আসনে কংগ্রেসের বন্ধুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, একটা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন? যাতে আমাদের মধ্যে ভোট ভাগের সুযোগ নিয়ে বিজেপির প্রার্থী জিততে না পারে। কাজে এটা সর্বভারতীয় যে দৃষ্টিভঙ্গি, আজকের যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে এর কোনো বিকল্প ছিল না। আমি আপনাদের বলবো, যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের দেশে 1977 সালের যে নির্বাচন, অসাধারণ নির্বাচন, নেতৃত্বের বিরাট অংশ জেলখানায় আবদ্ধ ছিলেন, সেখান থেকে স্লোগান নিয়ে বেরোলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা পুনঃস্থাপন করতে হবে। অসাধারণ এই যে আবেদন, তাতে সাড়া মিলেছে। প্রথম ভারতবর্ষে অকংগ্রেসী সরকার স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হল। মোরারজি দেশাই, তারপরে ভিপি সিং, তারপরে চৌধুরী চরণ সিং, তারপরে এইচডি দেবেগৌড়া, কেমন না, তারপরে দেখা গেল আইকে গুজরাল, এবং এরপরে ডক্টর মনমোহন সিং। এরা কেউ কিন্তু তাদের নিজের দলীয় ভোটের শক্তির জুড়ে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন, ঘটনা তা না। বিরোধী যে দলগুলো, শাসন ক্ষমতায় যারা ছিলেন কেন্দ্রে, তাদের জনবিরোধী, অগণতান্ত্রিক, স্বৈরাচারী যে ভূমিকা, এটাকে প্রতিহত করার জন্য ক্ষমতাচ্যুত করে বিকল্প শক্তির সমন্বয়ে একটা নতুন সরকার তৈরি করার আহ্বান নিয়ে তারা নেমেছিলেন, ফলে এই সাফল্য এসছে। ভারতবর্ষে এ যাবৎ প্রায় 18 জন প্রধানমন্ত্রী হয়েছে। এই যে সম্মিলিত শক্তির প্রচেষ্টা, তাতে গিয়ে প্রায় 8 থেকে 10 জন এই ধরনের প্রধানমন্ত্রী কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছে। এবারও পরিস্থিতি যেদিকে অগ্রসর হচ্ছে, এই নির্বাচনের ফলাফল 4 তারিখ ঘোষণা হবে জুনের, তারপর তো মনে হচ্ছে এরকমই একটা নূতন সরকার হবে, নূতন প্রধানমন্ত্রী ভারতবর্ষ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। কি সঙ্গে একটা প্রশ্ন থাকবে, আপনি মোদি বলছেন 400 পার, আর রাহুল গান্ধী বলছেন 150-র উপরে উঠবে না। আপনার অভিজ্ঞতায় আপনি কত ফিগার টার্গেট করতে পারেন বিজেপির জন্য? দেখুন, আমি গণক না, আমি গণনা করে সংখ্যা বলবো না। আমি যেটা উল্লেখ করব, আমি গত 4-5 দিন যাবত আমি লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়ায়, তাতে যা দেখা যাচ্ছে, যারাই বলছেন তারা কোনো দলের লোক না, তারা সংবাদপত্রের সাথে কাজ করেন, এই ধরনের বিশ্লেষণের ভূমিকায় তারা ভূমিকা নেন, সারা দেশের খবর নেন, তারাও পরিষ্কার বলছে, যেটা আমি আগে উল্লেখ করার চেষ্টা করেছি। এবং একজন বন্ধু বললেন যে মোদি সাহেব বলছেন 400, আর রাহুল গান্ধী বলছেন, আমি আগে তো বলেছিলাম 230-70, এখন তো এটা 150-এর নিচে চলে আসবে। প্রধানমন্ত্রী এসেছিলেন তো, আমাদের এখানে মিটিং করে গেলেন তো, আপনারা দেখেছেন তো, তার তো সেই জেল্লা নেই। তিনি তো এখানে 400 উল্লেখ করেননি, তিনি এখানে আপনার এই সংখ্যা টঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করেননি। কথাই তো তিনি বলতে পারছিলেন না, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তাকে পরিশ্রান্ত মনে হচ্ছিল, হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। এর থেকে কি মনে হয়? বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখলে পরে তার থেকে তো কিছু অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। কাজে এর থেকে বুঝবার চেষ্টা করবেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভোট দিয়ে না থাকেন, ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিজের ভোটটা কিন্তু নিজেরা দিয়ে আসবেন, এই আমার